গল্পকথকে আবার সবাইকে স্বাগত। আজকে পাঠ করে শোনাচ্ছি বনফুলের শ্রেষ্ঠ গল্পের বই থেকে। গল্পের নাম ছেলে মেয়ে। শুরু করছি আজকের গল্প ছেলে মেয়ে। মেয়েদের হাসপাতাল। আন্নাকালী ও নমিতা একই ঘরে আছে, পাশাপাশি খাটে। আন্নাকালীর বয়স 40, নমিতার 17। দুজনেই গর্ভবতী, এখন তখন হয়ে আছে। আন্নাকালীর গালের হাড় উঁচু, কপালের শিরা ফুলে উঠেছে, চোখ দুটো পিতাভ, হাসি দন্ত সর্বস্ব, পেট প্রকাণ্ড, হাত পা সরু সরু, মাথার সামনের দিকটা টাক। 7টা সন্তানের জননী, গর্ভে 8ম সন্তান। আগেরবার প্রসব করার সময় জমে মানুষের টানাটানি হয়েছিল, তাই এবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আন্নাকালী হাসপাতালে এসেছে। স্বামী কেরানি, নমিতা সুন্দরী, এইবার 1ম সন্তান হবে। হঠাৎ দেখলে গর্ভবতী বলে মনেই হয় না। সমস্ত অবয়ব পরিপুষ্ট। আসন্ন মাতৃত্বের পূর্বাভাসে সে যেন আরও শ্রীমতী হয়ে উঠেছে। স্বামী ডাক্তার, বিজ্ঞানসম্মত প্রসব পদ্ধতি হাসপাতালে ঠিকমতো অনুসৃত হবে বলে স্ত্রীকে হাসপাতালে রেখেছেন। বয়সের, রূপের এবং অবস্থার তারতম্য সত্ত্বেও উভয়ের মধ্যে বন্ধুত্ব জন্মেছে। প্রথম অবশ্য রেখে ঢেকে শোভন সংযত কেতাদুরস্তভাবে আলাপ শুরু হয়েছিল। দুজনেরই উজ্জ্বল দিকটা সুকৌশলে উজ্জ্বলতর করে দেখাবার প্রয়াস হয়েছিল। ক্রমশ নিজের স্বামীর প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু হলো এবং রাগঢাক ভাবটা ক্রমশ যেন চলে গেল। আলাপটা যখন ভালো করে জমল, তখন দেখা গেল দুজনেই পুরুষ বিদ্বেষী। পুরুষ জাতির নানাবিধ দোষ কীর্তন করতে উভয়ই পঞ্চমুখ। এমনকি উচ্ছ্বাসের মুখে উদাহরণস্বরূপ নিজের স্বামীর দোষও উভয়ে আজকাল অকাতরে উদ্ধৃত করছেন। দীর্ঘ দ্বীপ্রহরে অবলীলাক্রমে কেটে যাচ্ছে। আন্নাকালীর প্রত্যেক দিনের কোমরের কনকনানিটাও যেন কিছু কম পড়েছে। সেদিন দুপুরে দুজনে এভাবে আলোচনা করছিল। আন্নাকালী: বেটা ছেলেদের কথা আর বলো না ভাই, অমন স্বার্থপর জাত দুনিয়ায় আর আছে নাকি? নমিতা: নিজেদের পান থেকে চুন খসলেই তুলকালাম। আন্নাকালী: সে কথা আর বলতে, আমাদের বাড়ির কর্তাটি অফিস থেকে এসেই ছুটবেন 5:30টায়, ফিরবে কোনোদিন 11টায়, কোনোদিন 12টায়, কিন্তু এসে ভাত যদি গরম না পান বাড়ির মাথায় তুলবে। আচ্ছা, অত রাত্রির পর্যন্ত ভাত গরম রাখা কি সহজ কথা ভাই? আজ আর কতক্ষণ থাকে বলো? এদিকে আবার কয়লা যদি কোনো মাসে বেশি খরচ হয়েছে, তো সেও আবার ফাটাফাটি ব্যাপার। নমিতা: আমাদের উনিও তাই। আন্নাকালী: পাশা খেলার বাই আছে নাকি? নমিতা: না, উনি খেলেন বিলিয়ার্ডস খেলে আড্ডা দিয়ে সিনেমা দেখে রোজ বাড়ি ফিরেন রাত দুপুরে। কিন্তু এক ডাকে কপাট না খুলে দিলেই রাগ। আমরা যেন চাকরানি, রাত দুপুর অবধি কপাট খুলে দেবার জন্য দোর গোড়ায় বসে থাকবো। একদিন রাত্রিরে এসে দেখেন আমি নেই। পাড়ায় একজনের বাড়ি কীর্তন হচ্ছিল, আমি শুনতে গেছিলাম। বাবু সে কি রাগ! আন্নাকালী: ওই রাগটুকুই ভগবান দিয়েছেন শরীরে, আর কোনো গুণ নেই। আমাদের পাশের বাড়ির বৈকুণ্ঠবাবু কি কাণ্ডই যে করেন রোজ মদ খেয়ে এসে। মারির দাগ তো বউ দুটোর অঙ্গের ভূষণ হয়েছে। নমিতা: কিরকম? আন্নাকালী: রোজ ঠ্যাঙায় ধরে, মুস্কো চেহারা, ইয়া গোফ, লাল চোখ, কালো রং, যেন একটা দৈত্য। অগাধ পয়সা আছে শুনেছি। রোজ সন্ধেবেলা মদ খাবে, মদ খেয়ে বউ দুটোকে ডেকে এনে ঘরে পুরে দরজায় খিল দেবে। খিলও আবার এত উঁচুতে যে বউরা কেউ নাগাল পায় না।
সেই খিলটা এঁটে বন্ধ করে শুরু করবে মারতে মারতে যতক্ষণ না অজ্ঞান হয়ে যাবে ততক্ষণ ছাড়বে না। নমিতা: বউ দুটো? আন্নাকালী: দুটোই তো, সেদিন আবার একটা বিয়ে করেছে লুকিয়ে। ওদের কি লজ্জা আছে? চিরকালই ওই রকম। আগেকার দিনে 200-500 বিয়ে করত, এখন আর ক্ষমতায় কুলোয় না বলে করে না। নমিতা: মনে মনে কিন্তু লোভ আছে প্রচুর। আমাদের ঠিক পাশের বাড়িতে একজন ভদ্রলোক থাকেন, প্রবীণ লোক, কিন্তু তার জ্বালায় ওদিকে জালনা খোলার জো নেই। আন্নাকালী: ঝ্যাঁটা মারো। দেখে দেখে আর শুনে শুনে ঘেন্না ধরে গেল যাত্রার ওপর। নমিতা: নেশা তো একটা না একটা করাই চাই। আন্নাকালী: ওর সে বালাই ছিল না এতদিন, কিন্তু বুড়ো বয়সে আবার আফিং ধরেছেন মরতে। নমিতা: উনি দিন রাত সিগারেট টানছেন। আন্নাকালী: স্বার্থপর, ভয়ঙ্কর স্বার্থপর সব। নমিতা: খবরের কাগজে তো পুরুষদের কীর্তি রোজ একটা না একটা আছে। হয় গুন্ডায় মেয়ে ধরে নিয়ে গেছে, না হয় কোনো মেয়ে স্বামীর অত্যাচারে আত্মহত্যা করেছে, না হয় স্বামী বউকে খুন করেছে। রোজ একটা না একটা কিছু থাকবেই। আন্নাকালী: খবরের কাগজের কথা বলতে পারি না, কিন্তু নিজের চোখেই তো দেখছি রোজ। অমন নেমক হারাম জাত আর আছে নাকি? এই ধরো না, যে ছেলেকে পেটে ধরে বুকের দুধ দিয়ে মানুষ করি আমরা, সেই ছেলেই বিয়ে করে একেবারে পর, মায়ের দিকে ফিরেও চায় না। সেই বউ আবার কিছুদিন পরে পানসে হয়ে যায়, তখন আবার অন্যদিকে নজর। স্বার্থপর পাঁজি সব। নমিতা: তাছাড়া নিজেরা রোজগার করেন বলে অহংকারী মাটিতে পা পড়ে না। কথায় কথায় 10 বার করে শোনানো হয় সে কথা আমাদের, কিন্তু আমরা যে এদিকে একাধারে রাঁধুনি, চাকরানি, সেবাদাসী, আমাদের দামও নেই, কদরও নেই। একটি পয়সা চাইতে হলে ওদের কাছে হাত পাততে হয়। দেন তো 22.5, কিন্তু লম্বা লম্বা লেকচার কত। বাজে খরচ করতে নেই, বিলাসিতা করা মহাপাপ। নিজেরা যেন সব সাত্ত্বিক ব্রহ্মচারী। আন্নাকালী: নিজেরা তো এক একটা কাছিম, জলেও থাকেন, স্থলেও থাকেন, যখন যেখানে সুবিধে। একটু বিপদের সম্ভাবনা দেখলে মুখটা গুটিয়ে নেয়। সর্বাঙ্গে কঠিন আচ্ছাদন, মারো বকো ভ্রুক্ষেপ নেই। নিজের সুবিধে মতো যখন আস্তে আস্তে মুখটা বের করেন, আর যদি একবার কামড়ে ধরেন তো রক্ষে নেই। জেদি ভীতু একগুয়ে অবিকল কাছিম সব। নমিতা: আমি ভেবেছিলাম বলবেন বুঝি ঘুঘু। উপমাটা বেশ বের করেছেন তো। সেদিনই গভীর রাত্রে অবিশ্রাম বৃষ্টি পড়ছে। পুরুষদের অপেক্ষা করার জন্য নির্দিষ্ট ঘরটিতে আন্নাকালীর স্বামী ভজহরি বিশ্বাস আফিমের নেশায় বুঁদ হয়ে বসে আছেন। বাইরে অবিশ্রান্ত বর্ষণ, সম্মুখে বসে আছে সুদর্শন যুবক। প্রাচীরে একটা টকটকায়মান ঘড়ি ঝোলানো আছে। কোনো কিছু সম্বন্ধে তিনি সচেতন নন। তন্ময় বিভোরভাবে অর্ধনিমীলিত নয়নে তিনি চুপ করে বসে রয়েছেন, মাত্র কর্তব্যের অনুরোধে এসেছেন। সুদর্শন যুবকটি ডাক্তার ডিকে দত্ত, নমিতার স্বামী। দীর্ঘ সরু একটা পাইপ ধীরে ধীরে টান দিচ্ছেন এবং অত্যন্ত মনোযোগ সহকারে ট্রু লাভ স্টোরি নাম ইংরেজি পত্রিকা থেকে সচিত্র একটি প্রণয় কাহিনী পাঠ করছেন। তারও বাহ্যজ্ঞান তিরোহিত। পাশাপাশি দুটো ঘরে দুটো টেবিলের ওপর আন্নাকালী ও নমিতা শুয়ে আছে। দুজনেরই প্রসব যন্ত্রণা উঠেছে। দুজনের কাছেই নার্স এবং ডাক্তার দাঁড়িয়ে আছে। আন্নাকালী বলছিলেন, ও গো ডাক্তারবাবু, আমার বাঁচান গো ডাক্তারবাবু, আপনার দুটো পায়ে পড়ি। নার্স বলল,
আর একটু পরে সব যন্ত্রণার অবসান হবে মা, ছেলের মুখ দেখলে সব ভুলে যাবে। ডাক্তারবাবু মৃদু হাসলেন। আর পারছি না, আর পারছি না আমি, ওকে ডেকে দিন। গেলাম ডাক্তারবাবু, ওকে ডেকে দিন, শিগগিরই ওকে ডাকুন। নমিতা নার্স বললেন, ভয় কি, এক্ষুনি হয়ে যাবে, ছি অমন করে না। ডাক্তারবাবু সাবান দিয়ে হাত ধুতে লাগলেন। ঘণ্টাখানিক পরে ভজহরি বিশ্বাস ও ডাক্তার দত্ত খবর পেলেন প্রসব নির্বিঘ্নে হয়ে গেছে। দত্তের মুখ প্রসন্ন হয়ে উঠল। তিনি লম্বা পাইপে আর একটা সিগারেট গুজে ধরিয়ে খেলেন। ভজহরি স্বপ্নাচ্ছন্ন নয়নে খানিকক্ষণ চেয়ে রইলেন। তারপর ধীরে ধীরে তার মুখেও মৃদু একটা হাসির রেখা ফুটে উঠল। বৃষ্টি থেমে গিয়েছিল। দুজনেই রাস্তায় নেমে নিজের নিজের বাড়ির পথে চলে গেলেন। খানিকক্ষণ পরে নার্স এসে আন্নাকালীকে বলল, এই দেখো মা, কেমন সুন্দর মেয়ে হয়েছে তোমার। আন্নাকালীর পাণ্ডুর মুখ আরও যেন বিবর্ণ হয়ে গেল। সদ্যজাত শিশুর মুখের ওপর চোখ আর্তনাদ করে উঠল, মেয়ে, আমার মেয়ে হয়েছে। মেয়ে তো, কেমন সুন্দর গোলগাল, ফুটফুটে এক মাথা চুল। নমিতার কি হয়েছে? ছেলে। নার্স মেয়েটিকে আন্নাকালীর বিছানার পাশে শোয়াতে যাচ্ছিল। হঠাৎ আন্নাকালী উঠে দু হাত দিয়ে শিশুকন্যাটিকে ঠেলে দিলেন। ও ও আমার মেয়ে নয়, নিয়ে যাও, বদলা বদলি করে দিয়েছো তোমরা। বিস্মিত নার্স বলল, সে কি কথা, বদলা বদলি করবো কেন? নিশ্চয়ই বদলা বদলি করেছো, আমার মেয়ে হতে পারে না, জ্যোতিষী বলেছেন এবার আমার ছেলে হবে। আন্নাকালীর কণ্ঠস্বর কাঁপতে লাগলো। এ তোমারই মেয়ে? না না, আমার মেয়ে হয়নি, আমার 7টা মেয়ে, আমার মেয়ে চাই না। আমার মেয়ে হয়নি, আমার ছেলে হয়েছে। নমিতা ডাক্তারের বউ বলে আমার ছেলেটিকে তাকে দিয়েছো তোমরা। ছি ছি, তা কি কখনো হতে পারে? এ তোমারই মেয়ে, নাও কোলে করো। না, মেয়ে আমি চাই না, চাই না, চাই না। আমার ছেলে এনে দাও, আমার ছেলে এনে দাও, নিশ্চয়ই আমার ছেলে হয়েছে। হাসপাতালে নৈশ নিস্তব্ধতা বিদীর্ণ করে আন্নাকালী চিৎকার করতে লাগলেন, আর তো অসহায় চিৎকার। পাশের খাটে নমিতা সভয়ে তার শিশু পুত্রটিকে বুকের কাছে টেনে নিল। আজকের গল্প ছেলে মেয়ে এখানেই শেষ হলো। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।